মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি। গুরুত্ব না পেলে গুরুত্ব না দিতে শিখেছি। মুখের উপর না বলতে শিখেছি। কেউ ভালো না বাসলেও দুঃখ না পেতে শিখেছি। কেউ অবহেলা করলে তাকে উপহাস করতে শিখেছি। কেউ মিথ্যা বলছে জেনেও মিথ্যাটাকে সত্যের মতো করে শুনতে শিখেছি। কেউ অপমান করলে তার দরজায় কড়া না নাড়তে শিখেছি। নিজের ভালো থাকার জন্য রোজ কত কি শিখছি। এত কিছু শেখার পর যখন কেউ অহংকারী বলে তাকে পাত্তা না দিতে শিখেছি। দিনকালের সাথে নিজেকে আপডেট করতে হয়, নিজের মুড চেঞ্জ করতে হয়, নিজেকে ভালোবাসাটাও শিখতে হয়, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়, দিন শেষে স্বাবলম্বী হয়ে উঠতে। কে কি ভাবলো, কে কি বলল, তার থেকে বড় কথা আমি ভালো আছি কিনা এটাও নিজেকে জিজ্ঞাসা করতে হয়। যদি উত্তরে হ্যাঁ আসে তাহলে যেমন আছেন তেমনই থাকুন। যদি না আসে তাহলে নিজেকে আপডেট করার জন্য উপরের কাজগুলো করুন। একটি শান্তির প্রিয় জীবন আপনার প্রাপ্য, সেটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ব্লগের শুরুতে আজকে কয়েকটি কথা বললাম আপনাদের সাথে, আর এই কথার ভিতরে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি প্লিজ আমার আপু ভাইয়ারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বকবক করতে করতে প্রতিদিনের মতন আমি সংসারের কাজও শুরু করেছি। আর একটু দেরিতেই শীতের প্রস্তুতিটা নেওয়া হচ্ছে। দেখলাম তো আমার কম বেশি সব আপুদের শীতের প্রস্তুতি কিন্তু প্রায় শেষের দিকে, অনেকের তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, একটু অসুস্থ ছিলাম, এই জন্য দেরিতেই কাজগুলো শুরু করলাম। আর সব সময় যেহেতু আমি ঘর বাড়ি একটু পরিষ্কার করেই রাখি, এই জন্য অতটা আমার কাজের চাপও নেই। তবে এই যে রুমের পর্দাগুলো, এগুলো তো পরিষ্কার করতেই হবে, আর এগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না। শীতের ভিতরে তো আর পর্দাটা পরিষ্কারও করব না। তো যাই হোক, যেই একটু সুস্থ হয়েছি সেই কিন্তু কাজগুলোতে হাত দিয়েছি। আর আপনাদের ভাইয়া তো আমাদের আঞ্চলিক ভাষায় বলেছে, ওই যে শরীরে এখন জুত হয়ে গেছে, এখন তো সব কাজ করতেই হবে। যাই হোক, সংসারে কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো কিন্তু কাজের আপাকে দিয়ে করালে আমি একটুও শান্তি পাই না। যেমন এই পর্দা পরিষ্কার করা, এটা তো আমি মেশিনেও দিব না এবং কাজের আপার কাছেও দিব না, এগুলো কিন্তু আমি নিজেই হাতে পরিষ্কার করব। কারণ এই যে গোল গোল যে রিংগুলো আছে, যাই হোক আমি জানি না ওটার সঠিক নাম কি, এটা তো মেশিনে দেওয়ার সময় মানে একদম খুলে দিতে হয়, আর এটা খোলা এবং আবার সেট করা আমার কাছে ভীষণ একটা ঝামেলার কাজ মনে হয়। আর যদি এটা সহ আমি কাজের আপার কাছে দিই, কাজের আপা তো তার ইচ্ছা মতন শক্তি ব্যবহার করবে আর সবগুলো একদম ফেটে যাবে। যাই হোক, এগুলো না খুলেই কিন্তু আমি সবসময় পরিষ্কার করে থাকি। এজন্য আমি নিজে একটু কষ্ট হলেও এগুলো পরিষ্কার করে নিই। তো যেহেতু পর্দাগুলো আমি খুলে নিচ্ছি, সেই সাথে একটু জানালাটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম, হালকা পাতলা যে ঝুলগুলো আছে, ময়লাগুলো আছে, সেগুলোও পরিষ্কার হয়ে গেল। তো সব রুমের পর্দাগুলো খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু, আপনারা দেখতে পেয়েছেন, আমার রুমের এবং আমার আব্বাজানের রুমের দুইটা রুমেরই বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি। আর গেস্ট রুমের বিছানা চাদর কিন্তু আমি মাসে একবার চেঞ্জ করি। তো যাই হোক, গতকাল রাতে কিন্তু একটু চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে আজকে সকালে নাস্তাটা কমপ্লিট করার পরে 1 ঘন্টার টার্গেট নিয়ে আমি কাজগুলো গুছিয়ে নিব। তো এই কাজের পাশাপাশি কিন্তু অফ ক্যামেরায় আমি সব রুমের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই কাজগুলো তো আমাকে করতেই হবে, কম বেশি আমার আপুরা কিন্তু জানে বিষয়টা। তো যখন আমি পর্দাগুলো খুলে নিচ্ছিলাম সেই সময় হিটারে এবং কেটলিতে একটু গরম পানিও দিয়ে করে রেখেছিলাম, কারণ এই পর্দাগুলো তো গরম পানি দিয়েই ভিজিয়ে রাখবো। তো অফ ক্যামেরায় পর্দাগুলো মানে সুন্দর করে ভিজিয়ে রেখে এসেছি। আর এখন এই যে ড্রয়িং রুমের এই যে সুপার যে ফোমগুলো আছে, এগুলো সব ছাদে দিয়ে আসবো। কারণ সূর্যি মামার এখন যে রূপের ঝলক, মানে ঝাঁকানাকা যে রৌদ্র হচ্ছে, কয়েকদিন পরে তো দেখা যাবে সূর্যি মামা বিরহে কষ্টে মানে এমন পরিমাণে ছ্যাঁকা খেয়েছে যে তার আর রূপের কোনো ঝলক নেই, তাকে তো আর খুঁজেই পাওয়া যাবে না। তাই ভাবলাম যে মানে সুপার এই ফোমগুলো একটু রোদ্রে দিয়ে আসি, তারপরে একটু ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝেড়ে নিয়ে আসবো। এতে যে বাড়তি ময়লাগুলো আছে সেগুলো সব মানে পরিষ্কার হয়ে যাবে। তবে আমি কিন্তু একা কাজ করছি না, সাথে আমার আব্বাজানও কাজ করছে, যেহেতু এটা শনিবারের ব্লগ। আর শনিবার তো স্কুল বন্ধ থাকে, তো যখন স্কুল বন্ধ থাকে কম বেশি আমার আব্বাজান কিন্তু আমাকে অনেক কাজেই সাহায্য করে। আর এই ফোমগুলো কিন্তু সব সেই আমাকে ছাদে উঠিয়ে দিয়ে এসেছিল, বলল আম্মু তুমি একা এগুলো ছাদে নিতে পারবে না, তাহলে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। তারপরে তো মা আর ছেলে দুজনে মিলে এই যে ফোমগুলো এভাবে একটু রোদ্রে দিয়ে রেখেছি। তো যাই হোক, এখন আমার ছাদ বাগানটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু ভাবলাম যে ছাদে এসেছি তাহলে একটু ক্যাপচার করে নিয়ে যাই। আর এই যে আমার আমড়া গাছটা কিন্তু সূর্যি মামার মতোই অবস্থা হয়ে যাবে, শীতের সময় তো আমড়া গাছে কোনো পাতা থাকে না,
অলরেডি কিন্তু তার সব চুল পড়া শেষ হয়ে গেছে, মানে সে কিন্তু এখন প্রায় টাক হওয়ার মতন অবস্থা। শুধু ফলগুলোই থেকে গেছে, দেখছেন কি পরিমাণে থোকায় থোকায় মাশাল্লাহ ফলগুলো ঝুলছে। আপনাদের সবার দাওয়াত রইল আমার বাড়িতে আমড়া খাওয়ার জন্য। আপনারা সবাই চলে আসেন, আমি সুন্দর করে আমড়াগুলো মেখে দিব, আপনারা তৃপ্তি সহকারে খেতে পারবেন। শুধু আমড়া না, সাথে এই যে দেখুন আমার গাছে কিন্তু ছোট ছোট কুল বরইও এসেছে মাশাল্লাহ। এবছর প্রথমে কিন্তু আমার গাছে ফল এসেছে, আর গাছটা তো এবছরই আমরা লাগিয়েছিলাম। আর এই যে একটা বিষয় দেখুন, আমি কিন্তু এবার আদা চাষ করে বিশিষ্ট ব্যবসায়ী হয়ে যাব, মানে কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। যাই হোক, আমার গাছগুলো দেখতে যে কি ভালো লাগছিল মাশাল্লাহ। আর যেহেতু এক সারিতে সব আপনাদের ভাইয়া একটু গুছিয়ে রেখেছে, দেখতে না অনেক ভালো লাগছিল। প্রতি বছর এভাবে আপনাদের ভাইয়া ছাদে আদা চাষ করে, আর মোটামুটি এক বছর কিন্তু আমার মানে আদা কেনা লাগে না। আমি তো মোটামুটি সম্ভবত মনে হয় 3 বছর হয়ে গেছে বাজার থেকে কোনো আদা কিনে আনি না। মানে ছাদে এভাবে একটু আদা চাষ করি আর ফ্রিজে রেখে দিই, যাতে সারা বছর খেতে পারি। তো পুরো ছাদটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর মানে পুরাতন আপুরা তো জানে, নতুন আপুদের উদ্দেশ্যে বলছি যে ছাদের এক পাশেই এভাবে আমি একটু ড্রাগনের নার্সারি করেছি, মানে গাছগাছালি চাষ করেছি। আর এক পাশে কিন্তু রুম করে তার ভিতরে আমার অনেক পাখি আছে। যেহেতু পাখিদের সব সময় একটু ভিডিও করা যায় না, আপনাদের ভাইয়া ওটা পছন্দ করে না, কারণ কম বেশি পাখিরা ডিম নিয়ে বসে থাকে, এর জন্য পাখিদের কাছে আমি সবসময় যেতে পারি না। যাই হোক, আমার এই ছোট্ট একটা ছাদ বাগান একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ছাদ থেকে আসার পরে অফ ক্যামেরায় আমি সব পর্দা পরিষ্কার করে সেগুলো আবার ছাদে মেলে দিয়ে এসেছি। তারপরে তো অফ ক্যামেরায় আরও অনেক কাজও করেছি, আমার আব্বাজানও কিন্তু অনেক কাজে আমাকে সাহায্য করছিল। যাই হোক, সেগুলো ওইভাবে আর কোনো কিছু ক্যাপচার করিনি। এখন দুপুরে রান্নাটা শুরু করেছি। তো হিটারে বসিয়ে দিয়েছি আমি শোল মাছ। তো শোল মাছ আর ফুলকপি সিম একসঙ্গে রান্না করব। শীতের সময় না শোল মাছ দিয়ে লাউ, শোল মাছ দিয়ে ফুলকপি খেতে না আমার কাছে অনেক ভালো লাগে। তো হিটারে তো ওই তরকারিটা হচ্ছে, আর এদিকে গ্যাসের চুলায় আমি মানে পাবদা মাছটা হাতে মেখে বসিয়ে দিচ্ছি। তো দুইটা চুলাতে দুইটা তরকারি বসিয়ে দিয়েছি, এতে করে রান্নাটাও দ্রুত হয়ে যাবে। আর এই সব কাজগুলো গুছিয়ে রেখে আবার আমাকে তো ছাদে যেতে হবে সুপার ফোমগুলো আনার জন্য। এদিকে আমাকে একটু রেস্টও নিতে হবে, কারণ সকাল থেকে একটানা যে আমি কত কাজ করেছি, একটু রেস্ট না নিলে তো আবার অসুস্থ হয়ে পড়ব। যাই হোক, খুব তাড়াহুড়ো করে সব রান্নাগুলো করে নিচ্ছিলাম। তো এই রান্নাগুলো কিন্তু সব মানে আমার কম বেশি সব আপুরাই জানে, এজন্য আর ডিটেলসে কোনো কিছু বললাম না। ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে, এদিকে কিন্তু পাবদা মাছটাও আমার রান্না হয়ে গেছে। তো মোটামুটি আজকের রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরে রান্না বাড়ার পরে না আমি আর ক্যামেরাটা অন করিনি, একবারে সন্ধ্যার পর আমি ক্যামেরাটা অন করেছি। যাই হোক, বিকালের দিকে কিন্তু পর্দাগুলো আবার রুমে টাঙিয়ে দিয়েছি, ফোমগুলো জায়গা মতন সব আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন এই যে মাগরিবের নামাজ কালাম আদায় করে আবার ক্যামেরাটা অন করেছি। আর কি বলবো, এই জিনিসটা হাতে পাওয়ার পরে আমি কিছুটা সময় না আমার বুকের সঙ্গে জড়িয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু এটা আমি ওপেন করেছি। যাই হোক, সব কিছু তার ওইভাবে ক্যাপচার করা যায় না। যখন নামাজ কালাম আদায় করে উঠেছি তখনই আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল যে তোমার পার্সেলটা আমি হাতে পেয়েছি, আমি এখন কি দিয়ে যাব? আমি বললাম তুমি এই মুহূর্তে এসে আমাকে দিয়ে যাও, 1 সেকেন্ডও তুমি সময় নিবে না। যাই হোক, সে কিন্তু দিয়ে গেছে। আর এই যে আমি যে কি বলবো, আমি যখন এটা খুলছিলাম আমার যে কি পরিমাণে একটা ভালো লাগা কাজ করছিল, মানে আমি আপনাদেরকে ওটা বোঝাতে পারবো না। একটা মানুষের সঙ্গে হঠাৎ করে এতটা ভালো লাগা, এতটা ভালোবাসা, মানে আমি এখন ওইভাবে বুঝিয়ে বলতে পারছি না। এই জিনিসটা এই যে হাতের পরে রেখেছি, আর মনে হচ্ছিল যে তার হাতের ছোঁয়াটা আমি পাচ্ছিলাম। এই জিনিসটা যখন সে প্যাকেট করেছে, তার তো 2টি হাত দিয়ে জিনিসটা ধরেছিল। তো আমি না একটু হাত দিয়ে দিয়ে সব কিছু সুন্দর করে ধরছিলাম আর দেখছিলাম যে আমি সেই স্পর্শটুকু পাচ্ছি। মনে হচ্ছে যেন তার গায়ের সে একটা ঘ্রাণ আছে না, প্রত্যেকটা মানুষের কিন্তু গায়ের একটা ঘ্রাণ আছে। আমার মনে হচ্ছিল সেটা যেন এই সব কিছুর সঙ্গে মিশে রয়েছে। আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি, কিন্তু আমি যখন এই জিনিসটা ১ম মানে ওপেন করছিলাম, আমার ভিতরটা যে কি পরিমাণে একটা ভালো লাগা কাজ করছিল। পাশে আমার আব্বাজান ছিল। সে আমাকে বলছে, "আম্মু তুমি এভাবে এরকমভাবে মানে কাজ করছো কেন?" আমি বলেছি, "আব্বু তোমাকে আমি বোঝাতে পারব না। এই যে ঘিটা আমার ২ টা হাতের ভিতরে রেখেছি, আর তখন মনে হচ্ছিল এটা আমার অনেক, অনেক ভালোবাসার একজন মানুষের ছোঁয়া রয়েছে এর ভিতরে।" কি বলবো, আমি তো মানে অফ ক্যামেরায় তো প্যাকেটটা আমি কিছুটা সময় মানে বুকের সঙ্গে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে যতটুকু আপনাদের সঙ্গে একটু দেখানো যায়। আর এটা খোলার পরে এত সুন্দর একটা ঘ্রাণ, কি বলবো, আমি তো নাকের কাছে নিয়ে বারবার এই ঘ্রাণটা শুঁকছিলাম। আর মনে হচ্ছিল যেন ঘিয়ের ঘ্রাণের সাথে সাথে আমার সেই ভালোবাসার আপুর ঘ্রাণটাও যেন এর সঙ্গে রয়েছে। যেটা আমি মানে কি বলবো,
এই জিনিসগুলো থেকেই সেই ঘ্রাণটা পাচ্ছি। তো যতটুকু আপনাদের সাথে ক্যাপচার করে দেখানোর ততটুকু তো দেখিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু এই জিনিস ২ টাকে যে আমি কিভাবে ভালোবাসা দিয়েছি সেটা আমি আপনাদেরকে বলে এখন বোঝাতে পারবো না। আর অলরেডি আপনারা সবাই বুঝে গেছেন, যখনই আপনারা আমার হাতে ঘিটা দেখেছেন তখনই বুঝে গেছেন এটা কোথা থেকে এসেছে। মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন, শিশির আপু। কি বলবো? আপুর কথা যত বলবো তত কম হয়ে যাবে। আমি ওভাবে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। যাই হোক, এভাবেই তার কাছ থেকে আমি ভালোবাসা পেতে চাই আর আমি তার সাথে এভাবেই আমার সম্পর্কটা রেখে যেতে চাই। অনেক সময় অনেক ভুল ত্রুটি হবে, ঠিক আছে? আপুর সঙ্গে আমার সেরকমই কথা হয় যে, আমার যদি কোনো ভুল হয় তুমি আমাকে সঙ্গে, সঙ্গে বলে দিবে যে, "তুমি এটা ভুল বলেছ কিংবা তুমি এটা ভুল করেছ।" আমি কিন্তু মানে ভীষণ খুশি হব। তো অনেক কথা আপুকে নিয়ে আমার বলতে ইচ্ছা করে। তো ইচ্ছা আছে একটা ব্লগে আমি আপুকে নিয়ে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করব। সেই সময়টা হয়তোবা খুব শীঘ্রই আপনাদের সাথে হবে। যাই হোক, আপুর ঘি দিয়ে কিন্তু এখন আমি এই যে একটুও দেরি করিনি। আমি আপুকে বলেছিলাম, "তোমার ঘিটা হাতে পাওয়ার সঙ্গে, সঙ্গে আমার হাতের সেই স্পেশাল সিমাইটা আমি রান্না করব। যে সিমাইটা আমার হাসব্যান্ড, আমার সন্তান খুবই পছন্দ করে খেতে। বিশেষ করে আমার হাতের। তারা বলে যে, অন্য কেউ এই সিমাইটা তৈরি করলে তাদের খেতে ভালো লাগে না। নারকেল কুচি দিয়ে এভাবে একটু জর্দা সিমাই মানে সিম্পলভাবে তৈরি করে দিলে তারা খুবই তৃপ্তি করে খায়। তো সেই সিমাইটাই কিন্তু আমি ঝটপট রেডি করে নিয়েছি। তো যখন আমি ঘিটা দিয়ে সিমাইটা রেডি করছিলাম, আমার পুরো বাসাটার ভিতরে মানে ঘিয়ের এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, মানে কি বলবো আপনাদেরকে। আর মনে হচ্ছিল যে শিশির আপু আমার আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, সে আমার পাশে রয়েছে। আমার কাছে এমন একটা ফিল হচ্ছিল। সত্যি কথা বলছি প্রিয় কলিজার আপু, তোমার ঘরের ঘিরানের ঘি, তোমার হাতের তৈরি। আর এখন তো আমার পুরো ঘরটা একদম ঘিরানে মোমো করছে। কি পরিমাণে যে একটা ঘিরান বের হচ্ছিল আমি সেটা বলে বোঝাতে পারবো না। তোমার জন্য অনেক, অনেক দোয়া রইলো। তোমার এই নতুন পথ চলায় মহান রাব্বুল আলামিন তোমাকে অনেক, অনেক সফলতা দান করুক। আমিন। আর এই যে তোমার দেওয়া গিফট আমার কাছে কিন্তু অনেক বড় পাওয়া। সেটাও কিন্তু আমি আজকেই ব্যবহার করেছি। আমার হাতের তৈরি স্পেশাল জর্দা সিমাই আমি এটাতেই পরিবেশন করেছি। যাই হোক, অনেক কথা আপনাদের সাথে বলেছি। যদি কোনো কিছু ভুল বলে থাকি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি একটা লাইক পাওয়ার যোগ্য হয় অবশ্যই একটা লাইক আমাকে দিয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া রইলো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।